বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের ধারাবাহিক পাঠ। আজকে আমরা পাঠ করব বিষবৃক্ষ উপন্যাসের নবম পরিচ্ছেদ হরিদাসী বৈষ্ণবী। এর আগে আমরা অষ্টম পরিচ্ছেদ পাঠ করেছি। অষ্টম পরিচ্ছেদের কাহিনীর সংক্ষিপ্ত সার শুরুতেই জানিয়ে দিচ্ছি। এর আগে আমরা পাঠ করেছি অষ্টম পরিচ্ছেদ, যার শিরোনাম ছিল পাঠক মহাশয়ের বড় রাগের কারণ। অষ্টম পরিচ্ছেদে কাহিনীর গুরুত্বপূর্ণ মোড় ও ভবিষ্যৎ সংঘাতের বীজ রোপণের কথা বলা হয়েছিল। লেখক শুরুতেই আখ্যায়িকার প্রচলিত নিয়ম ভেঙে কুন্দনন্দিনীর বিয়ে আগেই ঘটানোই পাঠকের বিস্ময় ও বিরক্তির কথা উল্লেখ করেন। আর নায়কের আদর্শ গুণাবলীও তারাচরণের মধ্যে নেই। তিনি সাধারণ চেহারার, তেমন বীর নন এবং কুন্দের সঙ্গে তার গভীর প্রেমও গড়ে ওঠেনি। তবুও কুন্দনন্দিনীর সঙ্গে তারাচরণের বিবাহ হয়। বিয়ের পর তারাচরণ বিপাকে পড়ে, কারণ সে আগে স্ত্রী শিক্ষা ও নারী মুক্তির বড় বড় কথা বললেও বাস্তবে স্ত্রীকে সবার সামনে আনতে সংকোচ বোধ করে। বন্ধু দেবেন্দ্রের চাপ ও ব্যঙ্গের ফলে অবশেষে কুন্দকে তার সামনে আনতে বাধ্য হয়। কুন্দ লজ্জায় কাঁদতে কাঁদতে সরে যায়, কিন্তু দেবেন্দ্র তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে। এটাই ভবিষ্যৎ সমস্যার সূচনা। পরে সূর্যমুখী বিষয়টি জানতে পেরে কুন্দ ও দেবেন্দ্রের যোগাযোগ বন্ধ করে দেন। এভাবে 3 বছর কাটানোর পর তারাচরণ অসুস্থ হয়ে মারা যায় এবং কুন্দ বিধবা হয়। সূর্যমুখী তাকে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং তার সম্পত্তির ব্যবস্থাও করেন। এই পরিচ্ছেদের শেষে লেখক ইঙ্গিত দেন এই ঘটনাগুলির মধ্য দিয়ে কাহিনীর মূল সংঘাতের বীজ রোপিত হল, যার ফল পরবর্তীতে প্রকাশ পাবে। এই ছিল অষ্টম পরিচ্ছেদের কাহিনীর সংক্ষিপ্ত সার। আমরা শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের নবম পরিচ্ছেদের পাঠ। নবম পরিচ্ছেদের শিরোনাম হরিদাসী বৈষ্ণবী। বিধবা কুন্দনন্দিনী নগেন্দ্রের গৃহে কিছুদিন কালাতিপাত করিল। একদিন মধ্যাহ্নের পর পৌরস্ত্রীরা সকলে মিলিত হইয়া পুরাতন অন্তঃপুরে বসিয়াছিল। ঈশ্বর কৃপায় তাহারা অনেকগুলি, সকলে স্ব মনোমত গ্রাম্য স্ত্রী সুলভ কার্যে ব্যাপৃতা ছিল। তাহাদের মধ্যে অনতীতবাল্যা কুমারী হইতে পলিতকেশা বর্ষীয়সী পর্যন্ত সকলেই ছিল। কেহ চুল বাঁধাইতেছিল, কেহ চুল বাঁধিয়া দিতেছিল, কেহ মাথা দেখাইতেছিল, কেহ মাথা দেখিতেছিল এবং উ করিয়া উকুন মারিতেছিল। কেহ পাকা চুল তুলাইতেছিল, কেহ ধান্য হস্তে তাহা তুলিতেছিল। কোন সুন্দরী স্বীয় বালকের জন্য বিচিত্র কাঁথা শিয়াইতেছিলেন, কেহ বালককে স্তন্যপান করাইতেছিলেন। কোন সুন্দরী চুলের দড়ি বিনাইতেছিলেন, কেহ ছেলে ঠ্যাঙাইতেছিলেন। ছেলে মুখ বেদান করিয়া 3 গ্রামে সপ্তসুরে রোদন করিতেছিল। কোন রূপসী কার্পেট বুনিতেছিলেন, কেহ থাবা পাতিয়া তাহা দেখিতেছিলেন। কোন চিত্রকুশলা কাহারও বিবাহের কথা মনে করিয়া পিঁড়িতে আলেপনা দিতেছিলেন। কোন সদ্গ্রন্থ রসগ্রাহিণী বিদ্যাবতী দাসুরায়ের পাঁচালি পড়িতেছিলেন। কোন বর্ষীয়সী পুত্রের নিন্দা করিয়া শ্রোতৃবর্গের কর্ণ পরিতৃপ্ত করিতেছিলেন। কোন রসিকা যুবতী অর্ধস্ফুট স্বরে স্বামীর রসিকতার বিবরণ সখীদের কানে কানে বলিয়া বিরহিণীর মনোবেদনা বাড়াইতেছিলেন। কেহ গৃহিণীর নিন্দা, কেহ কর্তার নিন্দা, কেহ প্রতিবাসী দিকের নিন্দা করিতেছিলেন। অনেকেই আত্মপ্রশংসা করিতেছিলেন। যিনি সূর্যমুখী কর্তৃক প্রাতে নিজ বুদ্ধিহীনতার জন্য মৃদু ভর্ৎসিতা হইয়াছিলেন, তিনি আপনার বুদ্ধির অসাধারণ প্রাচুর্যের অনেক উদাহরণ প্রয়োগ করিতেছিলেন। যাহার রন্ধনে প্রায় লবণ সমান হয় না, তিনি আপনার পাক নৈপুণ্য সম্বন্ধে সুদীর্ঘ বক্তৃতা করিতেছিলেন। যাহার স্বামী গ্রামের মধ্যে গণ্ডমূর্খ, তিনি সেই স্বামীর অলৌকিক পাণ্ডিত্য কীর্তন করিয়া সঙ্গিনীকে বিস্মিতা করিতেছিলেন। যাহার পুত্রকন্যাগুলি এক একটি কৃষ্ণবর্ণ মাংসপিণ্ড,
তিনি রত্নগর্ভা বলিয়া আস্ফালন করিতেছিলেন। সূর্যমুখী এ সভায় ছিলেন না। তিনি কিছু গর্বিতা, এ সকলই সম্প্রদায় বড় বসিতেন না, এবং তিনি থাকিলে অন্য সকলের আমোদের বিঘ্ন হইত। তাহাকে ভয় করিত, তাহার নিকট মন খুলিয়া সকল কথা চলিত না। কিন্তু কুন্দনন্দিনী এক্ষণে এই সম্প্রদায়েই থাকিত, এখনো ছিল। সে একটি বালককে তাহার মাতার অনুরোধে ক খ শিখাইতেছিল। কুন্দ বলিয়া দিতেছিল, তাহার ছাত্র অন্য বালকের করস্থ সন্দেশের প্রতি হাঁ করিয়া চাহিয়াছিল, সুতরাং তাহার বিশেষ বিদ্যালাভ হইতেছিল। এমতো সময়ে সেই নারী সভামণ্ডলে জয় রাধে বলিয়া এক বৈষ্ণবী আসিয়া দাঁড়াইল। নগেন্দ্রের ঠাকুর বাড়িতে নিত্য অতিথি সেবা হইত এবং তদ্ব্যতীত সেইখানেই প্রতি রবিবারে তণ্ডুলাদি বিতরণ হইত। ইহা ভিন্ন ভিক্ষার্থ বৈষ্ণবী কি কেহ অন্তঃপুরে আসিতে পাইত না। এই জন্য অন্তঃপুর মধ্যে জয় রাধে শুনিয়া একজন পুরবাসিনী বলিতেছিলেন, কে রে, বাড়ির ভিতর, ঠাকুর বাড়ি যা। কিন্তু এই কথা বলিতে বলিতে সে মুখ ফিরাইয়া বৈষ্ণবীকে দেখিয়া কথা আর সমাপ্ত করিল না। তৎপরিবর্তে বলিল, ও মা, ইয়ে আবার কোন বৈষ্ণবী গো? সকলে বিস্মিত হইয়া দেখিল যে বৈষ্ণবী যুবতী, তাহার শরীরে আর রূপ ধরে না। সেই বহু সুন্দরী শোভিত রমণীমণ্ডলেও কুন্দনন্দিনী ব্যতীত তাহা হইতে সমধিক রূপবতী কেহই নহে। তাহার স্ফুরিত বিম্বাধর, সুগঠিত নাসা, বিস্ফারিত ফুল্লেন্দি বরতুল্য চক্ষু, চিত্ররেখাবৎ ভ্রুযুগ, নিটোল ললাট, বাহুযুগের মৃণালবৎ গঠন এবং চম্পক দামবৎ বর্ণ রমণী কুলদুর্লভ। কিন্তু সেখানে যদি কেহ সৌন্দর্যের সদ্বিচারক থাকিত, তবে সে বলিত যে বৈষ্ণবীর গঠনে কিছু লালিত্যের অভাব, চলন ফেরন এই সকলও পৌরুষ। বৈষ্ণবীর নাকে রসকলি, মাথায় টেরিকাটা, পরনে কালা পেড়ে শিমলার ধুতি, হাতে একটি খঞ্জনি, হাতে পিত্তলের বালা এবং তাহার উপরে জল তরঙ্গ চুড়ি। স্ত্রীলোকদিগের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠা কহিল, হ্যাঁ গা, তুমি কে গা? বৈষ্ণবী কহিল, আমার নাম হরিদাসী বৈষ্ণবী। মা ঠাকুরানীরা গান শুনিবে? তখন শুনব গো শুনব, এই ধ্বনি চারিদিকে আবাল বৃদ্ধার কণ্ঠ হইতে বাহির হইতে লাগিল। তখন খঞ্জনী হাতে বৈষ্ণবী উঠিয়া গিয়া ঠাকুরানী দিকের কাছে বসিল। সে যেখানে বসিল সেইখানে কুন্দ ছেলে পড়াইতেছিল। কুন্দ অত্যন্ত গীতপ্রিয়। বৈষ্ণবী গান করিবে শুনিয়া সে তাহার আর একটু সন্নিকটে আসিল। তাহার ছাত্র সেই অবকাশে উঠিয়া গিয়া সন্দেশ ভোজি বালকের হাত হইতে সন্দেশ কাড়িয়া লইয়া আপনি ভক্ষণ করিল। বৈষ্ণবী জিজ্ঞাসা করিল, কি গাইব? তখন শ্রোতৃগণ নানাবিধ ফরমাইশ আরম্ভ করিলেন। কেহ চাহিলেন গোবিন্দ অধিকারী, কেহ গোপাল ওড়ে। যিনি দাশরথীর পাঁচালী পড়িতেছিলেন তিনি তাহাই কামনা করিলেন। দুই একজন প্রাচীনা কৃষ্ণ বিষয় হুকুম করিলেন। তাহারই টিকা করিতে গিয়া মধ্যবয়সীরা সখী সংবাদ এবং বিরহ বলিয়া মতভেদ প্রচার করিলেন। কেহ চাহিলেন গোষ্ঠ। কোনো লজ্জাহীনা যুবতী বলিল, নিধুর টপ্পা গাইতে হয়তো গাও, নহিলে শুনিব না। একটি অস্ফুট বাচ্চা বালিকা বৈষ্ণবীকে শিক্ষা দিবার অভিপ্রায়ে গাইয়া দিল, তোলা দাসনে 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 দুতি। বৈষ্ণবী সকলের হুকুম শুনিয়া কুন্দের প্রতি বিদ্যুৎ দামতুল্য এক কটাক্ষ করিয়া কহিল, হ্যাঁ গা, তুমি কিছু ভরমাস করিলে না। কুন্দ তখন লজ্জাবনত মুখী হইয়া
অল্প একটু হাসিল, কিছু উত্তর করিল না। কিন্তু তখনই একজন বৈশ্যার কানে কানে কহিল, কীর্তন গাইতে বলো না। বৈশ্য তখন কহিল, ওগো, কুন্দ কীর্তন করিতে বলিতেছে গো। তাহা শুনিয়া বৈষ্ণবী কীর্তন করিতে আরম্ভ করিল। সকলের কথা টালিয়া বৈষ্ণবী তাহার কথা রাখিল দেখিয়া কুন্দ বড় লজ্জিতা হইল। হরিদাসী বৈষ্ণবী প্রথমে খঞ্জনীতে একবার মৃদু মৃদু যেন ক্রীড়াচ্ছলে অঙ্গুলি প্রহার করিল, পরে আপন কণ্ঠমধ্যে অতি মৃদু মৃদু নববসন্ত প্রেরিতা এক ভ্রমরীর গুঞ্জনবৎ সুরের আলাপ করিতে লাগিল, যেন লজ্জাশীলা বালিকা স্বামীর নিকট প্রথম প্রেম ব্যক্তির জন্য মুখ ফুটাইতেছে। পরে অকস্মাৎ সেই ক্ষুদ্র প্রাণখঞ্জনী হইতে বাদ্যবিদ্যা বিশারদের অঙ্গুলিজনিত শব্দের ন্যায় মেঘ গম্ভীর শব্দ বাহির হইল এবং তৎসঙ্গে শ্রোতৃদিগের শরীর কণ্টকিত করিয়া অপসরনিন্দিত কণ্ঠগীতির ধ্বনি সমুত্থিত হইল। তখন রমণীমণ্ডল বিস্মিত বিমোহিত চিত্তে শুনিল যে সেই বৈষ্ণবীর অতুলিত কণ্ঠ অট্টালিকা পরিপূর্ণ করিয়া আকাশ মার্গে উঠিল। মূঢ়া পৌরস্ত্রীগণ সেই গানের পারিপাট্য কি বুঝিবে? বোদ্ধা থাকিলে বুঝিত যে এই সর্বাঙ্গীন তাল লয় স্বর পরিশুদ্ধ গান কেবল সুকণ্ঠের কার্য নহে। বৈষ্ণবী যেই হোক, সে সঙ্গীত বিদ্যায় অসাধারণ সুশিক্ষিত এবং অল্প বয়সে তাহার পারদর্শী। বৈষ্ণবী গীত সমাপন করিলে পৌরস্ত্রীগণ তাহাকে গাইবার জন্য পুনশ্চ অনুরোধ করিল। তখন হরিদাসী সতৃষ্ণ বিলোল নেত্রে কুন্দনন্দিনীর মুখ পানে চাহিয়া পুনশ্চ কীর্তন আরম্ভ করিল। শ্রীমুখ পঙ্কজ দেখব বলে হে, তাই এসেছিলাম এ গোকুলে, আমায় স্থান দিও রাই চরণ তলে। মানের দায়ে তুই মানিনি, তাই সেজেছি বিদেশিনী, এখন বাঁচাও রাধে কথা কয়ে, ঘরে যায় হে চরণ ছুঁয়ে। দেখব তোমায় নয়ন ভরে, তাই বাজায় বাঁশি ঘরে ঘরে, যখন রাধে বলে বাজে বাঁশি, তখন নয়ন জলে আপনি ভাসি। তুমি যদি না চাও ফিরে, তবে যাব সেই যমুনা তীরে, ভাঙব বাঁশি তেজব প্রাণ, এই বেলা তার ভাঙুক মান। ব্রজের সুখ রায় দিয়ে জলে, বিকাইনু পদতলে, এখন চরণ নূপুর বেঁধে গলে, পশিব যমুনা জলে। গীত সমাপ্ত হইলে বৈষ্ণবী কুন্দনন্দিনীর মুখ প্রতি চাহিয়া বলিল, গীত গাইয়া আমার মুখ শুকাইতেছে, আমায় একটু জল দাও। কুন্দ পাত্রে করিয়া জল আনিল। বৈষ্ণবী কহিল, তোমাদিগের পাত্র আমি ছুঁইব না, আসিয়া আমার হাতে ঢালিয়া দাও, আমি জাতি বৈষ্ণবী নহি। ইহাতে বুঝাইল বৈষ্ণবী পূর্বে কোনো অপবিত্র জাতিয়া ছিল, এক্ষণে বৈষ্ণবী হইয়াছে। এই কথা শুনিয়া কুন্দ তাহার পশ্চাৎ পশ্চাৎ জল ফেলিবার যে স্থান সেইখানে গেল। যেখানে অন্য স্ত্রীলোকেরা বসিয়া রহিল, সেখান হইতে ওই স্থান এরূপ ব্যবধান যে তথায় মৃদু মৃদু কথা কহিলে কেহ শুনিতে পায় না। সেই স্থানে গিয়া কুন্দ বৈষ্ণবের হাতে জল ঢালিয়া দিতে লাগিল। বৈষ্ণবী হাত মুখ ধুইতে লাগিল। ধুইতে ধুইতে অন্যের অশ্রুত স্বরে বৈষ্ণবী মৃদু মৃদু বলিতে লাগিল, তুমি নাকি গা কুন্দ? কুন্দ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন গা? তোমার শাশুড়িকে কখনো দেখিয়াছ? না। কুন্দ শুনিয়াছিল যে তাহার শাশুড়ি ভ্রষ্টা হইয়া দেশত্যাগিনী হইয়াছিল। বৈষ্ণবী বলিল, তোমার শাশুড়ি এখানে আসিয়াছেন, তিনি আমার বাড়িতে আছেন, তোমাকে
একবার দেখবার জন্য বড়ই কাঁদিতেছেন। আহা, হাজার হোক শাশুড়ি, সে তো আর এখানে আসিয়া তোমাদের গিন্নির কাছে সে পোড়ার মুখ দেখাতে পারবে না। তা তুমি একবার কেন আমার সঙ্গে গিয়ে তাকে দেখা দিয়ে এসো না। কুন্দ সরলা হইলেও বুঝিল যে সে শাশুড়ির সঙ্গে সম্বন্ধ স্বীকারই অকর্তব্য, অতএব বৈষ্ণবীর কথায় কেবল ঘাড় নাড়িয়া অস্বীকার করিল। কিন্তু বৈষ্ণবী ছাড়ে না, পুনঃ পুনঃ উত্তেজনা করিতে লাগিল। তখন কুন্দ কহিল, আমি গিন্নিকে না বলিয়া যাইতে পারিব না। হরিদাসী মানা করিল, বলিল, গিন্নিকে বলিও না, যাইতে দিবে না। হয়তো তোমার শাশুড়িকে আনিতে পাঠাইবে, তাহা হইলে তোমার শাশুড়ি দেশ ছাড়া হইয়া পালাইবে। বৈষ্ণবী যতই দার্ঢ্য প্রকাশ করুক, কুন্দ কিছুতেই সূর্যমুখীর অনুমতি ব্যতীত যাইতে সম্মত হইল না। তখন অগত্যা হরিদাসী বলিল, আচ্ছা, তবে তুমি গিন্নিকে ভালো করিয়া বলিয়া দেখো, আমি আর একদিন আসিয়া লইয়া যাইব। কিন্তু দেখো, ভালো করিয়া বলো, আর একটু কাঁদাকাটা করিও, নহিলে হইবে না। কুন্দ ইহাতে স্বীকৃত হইল না, কিন্তু বৈষ্ণবীকে হাঁ কি না কিচ্ছু বলিল না। তখন হরিদাসী হস্তমুখ প্রক্ষালন সমাপ্ত করিয়া অন্য সকলের কাছে ফিরিয়া আসিয়া পুরস্কার চাহিল। এমতো সময়ে সেইখানে সূর্যমুখী আসিয়া উপস্থিত হইলেন। তখন বাজে কথা একেবারে বন্ধ হইল। অল্প বয়স্কারা সকলেই একটা একটা কাজ লইয়া বসিল। সূর্যমুখী হরিদাসীকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন, তুমি কে গা? তখন নগেন্দ্রের এক মামি কহিল, ও একজন বৈষ্ণবী, গান করিতে এসেছে। গান যে সুন্দর গায়, এমন গান কখনো শুনি নে মা, তুমি একটি শুনিবে? গা তো হরিদাসী, গা, একটি ঠাকুরন বিষয় গা। হরিদাসী এক অপূর্ব শ্যামা বিষয় গাইলে সূর্যমুখী তাহাতে মোহিতা ও প্রীতা হইয়া বৈষ্ণবীকে পুরস্কারপূর্বক বিদায় করিলেন। বৈষ্ণবী প্রণাম করিয়া এবং কুন্দের প্রতি আর একবার দৃষ্টিক্ষেপ করিয়া বিদায় লইল। সূর্যমুখী চক্ষের আড়ালে গেলেই সে খঞ্জনিতে মৃদু মৃদু খ্যামটা বাজাইয়া মৃদু মৃদু গাইতে গেল। আইরে চাঁদের কণা, তোরে খেতে দিব ফুলের মধু, পড়তে দিব সোনা। আতর দিব শিশি ভরে, গোলাপ দিব কার্পা করে, আর আপনি সে যে বাটা ভরে দিব পানের দোনা। বৈষ্ণবী গেলে স্ত্রীলোকেরা অনেকক্ষণ কেবল বৈষ্ণবীর প্রসঙ্গ লইয়াই রহিল। প্রথমে তাহার বড় সুখ খেতে আরম্ভ হইল, পরে ক্রমে একটু খুঁত বাহির হইতে লাগিল। বিরাজ বলিল, তা হোক, কিন্তু নাকটা একটু চাপা। তখন বামা বলিল, রংটা বাপু বড় ফেঁকাশে। তখন চন্দ্রমুখী বলিল, চুলগুলো যেন সনের দড়ি। তখন চাপা বলিল, কপালটা একটু উঁচু। কমলা বলিল, ঠোঁট দুখানা পুরু। হারানি বলিল, গড়নটা বড় কাটঘাট। প্রমোদা বলিল, বুকের কাজটা যেন যাত্রার সখীদের মতো, দেখে ঘৃণা করে। এই রূপে সুন্দরী বৈষ্ণবী শীঘ্রই অদ্বিতীয় কুৎসিত বলিয়া প্রতিপন্ন হইল। তখন ললিতা বলিল, তা দেখিতে যেমন হোক, গায় ভালো, তাহাতেও নিস্তার নাই। চন্দ্রমুখী বলিল, তাই বা কি, গলা মোটা। মুক্তকেশী বলিল, ঠিক বলেছ, যেন ষাঁড় ডাকে। অনঙ্গ বলিল, গান জানে না, একটাও দাসুরাইয়ের গান গাইতে পারিল না। কনক বলিল, তালবোধ নাই। ক্রমে প্রতিপন্ন হইল যে হরিদাসিক বৈষ্ণবী কেবল যে যার পর নাই কুৎসিতা এমন নহে, তাহার গানও যার পর নাই মন্দ। বিষবৃক্ষ উপন্যাসের নবম পরিচ্ছেদের এখানে সমাপ্তি। বিষবৃক্ষ উপন্যাসের ধারাবাহিক পাঠ পরের পর্বে দশম পরিচ্ছেদ বাবু। আমাদের চলছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের ধারাবাহিক পাঠ। এই উপন্যাসের প্রত্যেকটি পরিচ্ছেদের পাঠ তোমাদের কেমন লাগছে
তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে সঙ্গে থাকবে। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।